14। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পেড ক্লাস 14 3 নাম্বার ক্লাসে আছি, তাই না? প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে এসে আমরা যে বিষয়টা শিখবো সবাই মিলে, সেটা হলো আমরা আমাদের এই এই গ্রিড লাইনটাকে 2 নাম্বার ক্লাসে, মানে দ্বিতীয় নাম্বার ক্লাসে এই গ্রিড লাইনটাকে আমরা ইনপুট দিয়েছিলাম আমাদের ইট্যাপস সফটওয়্যার। যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা স্ট্রাকচারটাকে ডিজাইন করে থাকি, অ্যানালাইসিস করে থাকি। এবং আমি আপনাদেরকে একটা কথা বরাবরই বলবো, আপনারা আমি যে কথাগুলো বলি এবং কি আমাদের গ্রুপে, আমরা যারা আমাদের একটা ক্লোজ গ্রুপ আছে, সেই গ্রুপে আমি যে ডিরেকশন গুলো দেই, এই ডিরেকশন গুলো কিন্তু আপনারা ফলো করতে হবে। ফলো না করলে আপনারা পিছিয়ে থাকবেন। আর সব সময় সবকিছু আমি বলে দিতে হবে এরকম কিন্তু কিছু না, হ্যাঁ। যেমন আমি কিছুক্ষণ আগে 2টা ভিডিও শেয়ার করছিলাম ফুটিং ফাউন্ডেশনের। এই 2টা ভিডিও আপনারা দেখেছেন কিনা জানি না, তবে এই 2টা ভিডিও দেখলে আপনারা কিন্তু ফুটিং ফাউন্ডেশন রিলেটেড সকল কিছু প্রবলেম সমাধান পাবেন। সেই 2টা ভিডিও ভাই কি ওটা জিনিস? দেখতেছিলাম ভাই। এই যে এই 2টা ফুটিং এর, এই যে ফুটিং ডিজাইন বাংলা, এই যে ডিজাইন অফ দ্য ফুটিং বাংলা শ্যালো ফাউন্ডেশনের, এই 2টা ভিডিও কিন্তু আপনাদের লাগবে। এই 2টা ভিডিও কিন্তু নিজেরা নিজেরা শিখে ফেলতে পারেন। নিজেরা নিজেরা শিখে ফেললে, খাতায় লিখে ফেললে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা কিন্তু শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা এগুলার রিভিউ ক্লাস নিতে পারি, হ্যাঁ। রিভিউ ক্লাস নিলে কি হবে? রিভিউ ক্লাস নিলে রাইট। আমার নিজের কষ্টটা কমে যাবে, ঠিক আছে। আর সহজ হবে, বুঝতে সহজ হবে, হ্যাঁ। বুঝতেও সহজ হবে। কারণ হচ্ছে, আমি যদি একদম গোড়া থেকে শুরু করি তাহলে তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে না পড়ে আমার কাছে পড়া উচিত, কারণ ফাউন্ডেশন ডিজাইনটা একদম সোজা, যেটার জন্য ইউনিভার্সিটি লাগে না, ঠিক আছে। অ্যানালাইসিস, প্রক্রিয়া, ক্যালকুলেশন, এগুলোর জন্য ইউনিভার্সিটি লাগবে, ডিগ্রি লাগবে। কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করার জন্য এটা কিচ্ছু লাগে না। ফাউন্ডেশন বিল্ডিং এর সবচেয়ে সহজ ডিজাইনটা হচ্ছে ফাউন্ডেশন। টপিক টু টপিক ইজি। আর ফাউন্ডেশন ডিজাইন করতে হইলে যে কি কি জিনিস লাগে, ওই টোটাল ক্যালকুলেশনটা আমরা এই টেপস দ্বারা ক্যালকুলেশন করে থাকি। যেমন আপনারা যদি আমাদের আমরা বিগত ক্লাসে যতটুকু কাজ করছি অতটুকু কাজের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে ওপেন, এই টেপসে যাব, ওপেন করব। ওপেনে গিয়ে, আমাদের ব্যাচ 14, অ্যানালাইসিস, মডেল, 7 তলা, সিটি হাউজিং লিমিটেড, 14 গ্রাম, কুমিল্লা। যারা যাদের সাথে আমি 17টা বিল্ডিং এর সাথে চুক্তিবদ্ধ। এটা হচ্ছে ওনাদের 3য় নম্বর বিল্ডিং, যেটা কিসমত শ্রীপুর মৌজায় রয়েছে, দক্ষিণ শ্রীপুর। আমাদের গার্লস স্কুলের অপোজিটে হাই স্কুল রোডে। ওকে, আসেন। ইঞ্জিনিয়ার একে আমি স্বাগত। তারপর আমরা এই গ্রিড লাইনটা কিন্তু বিগত ক্লাসে রেডি করে আসছিলাম, মানে 2য় নম্বর ক্লাসে। আজকে আমাদের 3য় নম্বর ক্লাস। 3য় নম্বর ক্লাসে আমি কি করি একটু দেখেন। আমি একটু কথা বলতে চাইছিলাম। সেটা জি বলেন, সোহেল রানা, বলেন। সোহেল রানা ভাই বলেন। এখন সোহেল রানা ভাই কিছু বলতে লেগে বললো না। আচ্ছা, এখন আমরা যে গ্রিড লাইনটা রেডি করে আনছি, গ্রিড লাইনটার উপরে আজকে আমরা কাজ করব। এর জন্য আমাদের দরকার হচ্ছে ক্যাট ফাইল। ক্যাট ফাইলের মধ্যে আমাদের কলাম পজিশন গুলা করা আছে। এই যে কলামের পজিশন গুলো বসানো আছে, এই কলাম পজিশন গুলো কোত্থেকে আসছে? এই কলাম পজিশন গুলো এই আর্কিটেকচারাল প্ল্যান থেকে আসছে। আর্কিটেকচারাল প্ল্যান থেকে যে কলাম পজিশন গুলো আমরা পাইলাম, এবং কি গ্রিড লাইন গুলো যে আমরা রেডি করলাম, সেম সেম জিনিসটাই আমরা ইট্যাপসে ইনপুট দিব। এবং কি ইনপুট দেওয়ার পরে কি হয় ঘটনাটা আমরা একটু দেখি। কারণ আমার লোড ক্যালকুলেশন করার জন্য আমার এই ইট্যাপস এর যে ক্যালকুলেশনটা
এটা এই যে আর্টওয়ার্ক, এই বিল্ডিং এর আর্কিটেকচারাল যে প্ল্যানটা আছে, এটা হুবহু বিটেপসে ইনপুট দেওয়া লাগে। এবং আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা সিমিলার একটা প্রজেক্টের উপরে কাজ করবেন, 7 তলা কি 8 তলা। আপনারা, আমার স্পষ্ট মনে আছে আমাদের ব্যাচ 13-তে ওইখানে আমি একটা 9 তলা বিল্ডিং এর কাজ করতেছি। ওই 9 তলা বিল্ডিং এর প্রথম দিকের ক্লাসগুলো খুবই অথেন্টিক, এবং কি আপনাদেরকে আমি যে দুইটা পেজ দিছি লোড ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশনের, ওই দুইটা পাতা দিছিলাম হাতে লেখা। ওই পাতা দুটোটার লোড ডিস্ট্রিবিউশন ইজ, একটা 9 তলা বিল্ডিং এ কিভাবে পাস করে ট্রান্সফার হয়, ওই বিষয়গুলো কিন্তু আমি ওই ব্যাচ 13-র ক্লাসটাতে, প্রথম ক্লাসগুলোতে দেখাইছিলাম। কারণ আমি যদি ব্যাচ 13-র ক্লাসটা একটু ওপেন করি, আপনারা দেখবেন প্রথম দিকে যে আমি দেখাইছিলাম ওই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি, তাহলে আপনাদের আগ্রহ তৈরি হবে এই বিষয়গুলো। কারণ হচ্ছে আপনি যতগুলো প্রজেক্ট কমপ্লিট করবেন, সবগুলো প্রজেক্টের প্রত্যেকটার কিছু না কিছু আপনার থিওরি নতুন নতুন আসবে। একটা থিওরিতে সবগুলো ক্লাস হয় না, একটা প্রজেক্টে সব থিওরি কভার হয় না। তাই আপনাকে বিভিন্ন জাতের স্ট্রাকচার করা লাগে। খেয়াল করেন, এইখানে এই যে 9 তলা বিল্ডিংটা যদি আমি একটু দেখাই, এই 9 তলা বিল্ডিংটা তো একটু খেয়াল করেন। এখানে আমি এই আপনাদের যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টটার মতোই অনেকটা, এই যে এখানে আমি এই প্ল্যানের উপর বিশাল আহ, মানে বিবৃতি দিছি, এবং কি এই 9 তলা বিল্ডিংটার সাথে আবার কানেক্টেড আরেকটা বড় বিল্ডিং, রাজ্জাক টাওয়ার। এখানে প্ল্যান নিয়ে অনেক কথাবার্তা কিন্তু আমি বলছি। এই যে দেখেন ভাগ করে করে দেখাচ্ছি, লোড ডিস্ট্রিবিউশন ভাগ করে করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হয়তো এই যে দেখছেন, এই যে বক্স করে করে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন হয়, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমি ওইখানে দেখাইছি। সো আপনারা এই কাজগুলো দেখে আসতে পারেন। আম, কারণ হচ্ছে একটা প্রজেক্টের উপরে বেস করে অনেকগুলা প্রজেক্টের উপর কাজ হয়। কিন্তু আপনারা তো করতেছেন 7 তলা। ধরেন 7 তলাটাকে যদি আমি 9 তলা কল্পনা করি, তাহলে কি হবে? তাহলে ওইটার একটা পরিবর্তন, ওইটার একটা সামঞ্জস্যতা, একটা মিসম্যাচিং, অথবা একটার সাথে আরেকটা পার্থক্যটা উপলব্ধি করতে পারবে। তাই আমাদের প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা মেজর ক্লাসে চলে আসি। মেজর ক্লাস যেটা আমি বলছি, মেজর ক্লাসের মধ্যে একটা বিষয় হচ্ছে কি, আমি চলে যাবো ইট্যাপসে। ইট্যাপসে গিয়ে আমি কলাম লোকেশন বসায় ফেলবো। কলাম লোকেশন বসিয়ে আমরা পরের কাজগুলো করবো। সেটা হচ্ছে আমি আমার এখানে র গ্রিড লাইনটা দেখতেছি, এই র গ্রিড লাইনের মধ্যে আমার কলামের সেট আপ করতে হবে। তো কলামের সেট আপ করার আগে, এই গ্রিড লাইনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ইটেপসকে জানিয়ে দিতে হবে যে আপনি কি টাইপের, কি মেটেরিয়াল দিয়ে বিল্ডিংটাকে ডিজাইন করবেন। মানে মেটেরিয়াল প্রপার্টি ডাটা, মানে আপনি ইটেপসকে কি কি বিষয় দিয়ে কাজ করতে চাচ্ছেন। এখন আমাদের বিল্ডিংটা হচ্ছে আরসিসি স্ট্রাকচার, মানে রেইনফোর্সমেন্ট আর কংক্রিট দ্বারা গঠিত একটা স্ট্রাকচার। সো আরসিসি স্ট্রাকচার হলে আমি ইটেপসকে বলে দিতে হবে আগে থেকেই যে আমার যে বিম কলাম গুলা হবে, স্ল্যাব হবে, যেমন আমরা যদি ড্রয়িং এ খেয়াল করি, এখানে যে হলুদ ইয়েলো কালারের যে বিম আছে এবং রেড কালারের যে কলাম আছে, এই এবং কি স্ল্যাব আছে, এইগুলো আসলে কি মেটেরিয়াল দ্বারা তৈরি, ইটেপসকে সেটা বলে দিতে হবে। সেটা সেটা বলার জন্য আমি চলে যাব ডিফাইনে। ডিফাইনে গিয়ে মেটেরিয়াল প্রপার্টি ডাটা, মেটেরিয়াল প্রপার্টি ডাটাতে গিয়ে আমি দেখব এখানে ডিফাইন মেটেরিয়াল, আমাদের একটা শক্তিশালী হাই স্ট্রেংথ কংক্রিট এখানে ইনপুট দিতে হবে। সেটার জন্য আমি চলে যাব 4000 পিএসএস সিলেক্ট করে
অ্যাড নিউ মেটেরিয়ালস মানে আমি নতুন একটা মেটেরিয়াল ইনপুট দিব, যে মেটেরিয়ালটা আমার কংক্রিট মানে খোয়া দ্বারা হইতে পারে, অথবা আমার সেটা স্টোন চিপ দ্বারাও হইতে পারে। আপনারা যারা কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত তারা একটা যে বিষয় খেয়াল করবেন, কনস্ট্রাকশনে তিন ধরনের মালামাল ব্যবহার করা হয়, একটা হচ্ছে পাথর, একটা হচ্ছে বালি, আবার একটা হচ্ছে খোয়া। আবার খোয়া কোথা থেকে তৈরি হয়? ইট থেকে। ইটের ইটের খোয়া মানে সুরকি যেটাকে বলে। আর আমরা খোয়ার বদলে যদি, যেখানে কংক্রিটের ক্যাপাসিটি বাড়ানো দরকার হাই রেজ বিল্ডিং করার জন্য, সেই ক্ষেত্রে আমরা পাথর ব্যবহার করে থাকি। তো পাথরের মেটেরিয়াল প্রপার্টি আর খোয়ার মেটেরিয়াল প্রপার্টির মধ্যে হাসপাতাল পার্থক্য আছে। যেমন পাথর দিয়ে হাই কম্প্রেসিভ, পাথর খুব চাপ নিতে পারে। আপনার বিল্ডিংটা দুইটা মেটেরিয়াল দ্বারা তৈরি, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে কংক্রিট। তো কংক্রিটের মধ্যে যদি আপনি পাথর ব্যবহার করেন, তাহলে পাথর হাই ক্যাপাবল মানে তার ইফিসিয়েন্সি অনেক বেশি, তার প্রেসার নেওয়ার ক্ষমতা অনেক বেশি। তো সে যেহেতু প্রেসার নিতে পারে বেশি, তার ক্রাশিং স্ট্রেংথ বেশি মানে পীড়ন ক্ষমতা বেশি। তাকে যত চাপ দিবেন সে ভাঙবে না, গুঁড়ো গুঁড়ো হবে না। কিন্তু এর জন্য পাথর দ্বারা নির্মিত বিল্ডিং গুলার লাইফ টাইম থাকে বেশি। আপনারা তার জন্য হাই রেজ বিল্ডিং গুলো খেয়াল করবেন, ম্যাক্সিমাম কলাম আর ফাউন্ডেশনটা পাথর দ্বারা করে, কিন্তু বিম আর স্ল্যাবটাকে তারা খোয়া দ্বারা তৈরি করে। ঠিক আছে? তো আপনি ওই ধরনের দুইটা মেটেরিয়ালস আপনার হিসাবসে ইনপুট দিবেন। মেটেরিয়াল টাইপ কংক্রিট এবং গ্রেড দিবেন 3000 PSI। 3000 PSI হচ্ছে কংক্রিটের চাপ নেওয়ার ক্ষমতা, মানে 3000 পাউন্ড স্কোয়ার ইঞ্চ। এর জন্য আমি চলে যাব, আমি এখানে দুইটা মেটেরিয়ালস ইনপুট ভাই দিব, একটা কোনটা হচ্ছে, বলেন। আহ, মানে কোন ম্যাটেরিয়ালে, যেমন পাথরের লাইফ টাইম কত ক্যালকুলেট করা হয় আর হচ্ছে সে ব্রিকেটটা কত ক্যালকুলেট করা হয়? লাইফ টাইম তো আমি জানি না। হ্যাঁ, লং লাইফ এটা আবার জানি না। মানে লাইফ টাইম তো আমি জানি না, কারণ এটা এটা কিভাবে বলবো আমি যে একটা বিল্ডিং 100 বছরের অ্যাজিউম লাইফ করা টাইম? হয় আর কি, মানে হচ্ছে। এজিউম করা, ধরা হয়। আপনি যদি কিউরিং না করেন সঠিকভাবে, তাহলে তো ওইটা হবে না। হবে? আপনি যদি না, ওটাকে, হবে না। কংক্রিটের স্ট্রেংথ বাড়ানোর কয়েকটা পলিসি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল পলিসি। যেমন আমরা ধরে থাকি আমাদের স্ট্রাকচারটা 100 বছরের জন্য ডিজাইন করা। আসলে 100 বছর, 150 বছর, 200 বছর তো যাইতে পারে, যদি আপনি উপযুক্ত মেটেরিয়ালস প্রপার্টি দিয়ে কনস্ট্রাকশন করতে পারেন। ডিজাইন প্রপার্টি ডাজেন্ট ম্যাটার, কিন্তু কনস্ট্রাকশন প্রপার্টি, কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর লাইবিলিটিটা অনেকটাই ডিপেন্ড করে। যেমন আপনি যদি পাথর দ্বারা একটা কনস্ট্রাকশন করেন, যেমন ওই পাথর দ্বারা, পাথর কিন্তু সহজে নষ্ট হয় না, এবং কি পাথর কিন্তু গলে না। পাথর কিন্তু তার চাপ নিতে পারে বেশি, এবং কি পাথর আর বালির কম্বিনেশন হয় স্ট্রং, এবং এর মধ্যে কিছু প্রপার্টি আছে পাথরের সাইজের উপর ডিপেন্ড করে, এবং বিষয়গুলা আবার বালির উপর ডিপেন্ড করে। বালু কোন ধরনের দিতেছেন, বালির মধ্যে যদি নোনা থাকে, আবার ওই নোনাটা আবার সিমেন্টের কার্যকারিতা নষ্ট করে। তাহলে সবকিছুর উপরে বেস করে, হ্যাঁ, সবকিছুর উপরে বেস করে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। তো আপনি এর জন্য কাজ করবেন কিভাবে? আপনি এর জন্য কাজ করবেন, এই একটা বানাবেন এফসি, এফসি স্টোন। আমরা যে বিল্ডিং এর মেইন লোড নেওয়ার ক্ষমতা কার বেশি? মেইনলি লোড ক্যারি করে কে? কলাম। কলাম যেহেতু এক্সিয়াল ফোর্স নেয়, কলাম যেহেতু এক্সিয়াল ফোর্স নেয়, তাই আমরা কলাম আর ফাউন্ডেশনটাকে কিভাবে ডিজাইন করি? স্টোন দ্বারা। স্টোনের কম্প্রেসিভ পাওয়ার বেশি, কম্প্রেশন তার নেওয়ার ক্ষমতা স্টোনের বেশি। কম্প্রেসিভ পাওয়ার হচ্ছে 4000 PSI ধরা হয় না? 4000 পিএস তো একটা মান, আমি 2000 ধরে ডিজাইন করবো? এটা তো ডিজাইন করার জি। জন্য ফর্মুলা। আপনি 4000 PSI মুখস্থ ধরলে তো হইব না।
আপনি ধরবেন 2000। ভাইয়া ওকে হুম, বলেন। বলতেছি ভাইয়া, আমি যদি এখানে 2500 PSI ধরি তাহলে কি হুম 3000 খালি রুট ওভার 2500 দিলে হবে? হুম 44 রুট ওভার 2500 এটা দিলে কি 2500 PSI তে আসবে? আপনি ধরবেন পাথরের জন্য সূত্র একটা, হওয়ার জন্য সূত্র একটা, ঠিক আছে সজীব? ও সেটা আচ্ছা। হচ্ছে স্যার, পাথরের ব্রিকের জন্য জন্য দেওয়া হচ্ছে আছে 57,000 2000 রুট ওভার এফসি। হ্যাঁ। স্যার, ব্রিকের জন্য যে 2000 পিএসআই এটাকে কত নিম্নে ধরা যেতে পারে? কোনটা? স্যার, ওই যে ব্রিকের জন্য যে 2000 পিএসআই টা দেখছিলাম হুম স্যার, ওটা যেমন আমরা হচ্ছে স্টোনের হিসাবটা ধরলাম স্যার, 4000 থেকে 3000, আমাদের 1000 মনে করেন যে বা হাতে থাকার মতো বিষয় আর কি। হাতে থাকার মতো বিষয় না তো। কে কইছে এডিএম নেই? হাতে আর হাতে আর পায় না তো বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি যদি আচ্ছা। ফাউন্ডেশনটাকে, আপনি যদি বিল্ডিং এর কংক্রিটের ক্যাপাসিটিটাকে 28 দিন 1 বছর কিউরিং করার পরে, বা আপনি একটা সার্টেন এইজ এটাকে ম্যানুফ্যাকচারের টাইমটাকে ধরে আপনি যদি যথেষ্ট কেমিক্যাল, তারপরে এটার শাটারিং, তারপরে এটারে কোনো প্রকার মানে যত্ন সহকারে যদি রেডি করেন কংক্রিটটা, জি স্যার। কংক্রিটটা 20 দিন পরে এই পর্যায়ে যাবে, এইটুকু কংক্রিট ক্রাশিং স্ট্রেংথ গেইন করবে। বিষয়টা হচ্ছে ওইটা। আপনি 4,000 ও, 5,000 ধরলেন, কিন্তু বাস্তবে 4,000 5,000 কংক্রিটের পাওয়ার নিয়ে আসতে পারলেন না, তখন কিন্তু বিল্ডিং ফেল। জি স্যার। তাহলে আপনাকে, তাহলে স্যার ওই যে 2000 আছে ওটা কি ধরা যায় স্যার? জি, স্যার, ব্রিকের যে দেয়া আছে 2000 পিএসআই। এরই তো ধরা ধরা, এটি একটা ধরা। এর জন্য এটার ভিতরে সিক্রেট আছে। বল কি সিক্রেট? আপনি 2500 ধরছেন ব্রিকের জন্য, ভেরি গুড, কিন্তু ব্রিকের জন্য আপনি আবার এখানে নিচে মান মান চেঞ্জ হয়ে যাবে দেখবেন। আচ্ছা, স্টোনের জন্য ও, ধরলাম আমি 3,000 পিএসআই, মানে আমি ডিজাইন করার জন্য তো একটা মান ধরতে হইব। কিন্তু আমি কিন্তু জি স্যার। ওইখানে ড্রয়িং এর নিচে লেখা দেই কলাম, কলামের নিচে লেখা দেই স্টোন রেশিও, কাস্টিং রেশিও 1/3 3, লিখে দিই না? জি স্যার। তো আমি যদি ওইরকম লেখা দিই, তাহলে ওইখানে কেন লেখা দিই? কারণ আমার কলামটাকে, হ্যালো, আমার কলামটাকে যদি আমি ডিজাইন করি, আমার কলামটাকে যদি আমি ডিজাইন করে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন সাইটে একটা ড্রয়িং পাঠায়, সে তার কাস্টিং রেশিওতে বলে দেয় 1/3 3। কেন? কারণ 1/3 3-এ ঢালাই দিলে আমার 3500 পিএসএ আসবে। আবার এটার মধ্যে মেটেরিয়াল প্রপার্টি বলে দেয় স্টোন 3/4 সাইজ। কেন? কারণ ওই প্রপার্টিটা দিলে সঠিকভাবে কিউরিং করার ফলে, সঠিকভাবে কাস্টিং করার পরে, সঠিকভাবে শাটারিং করার ফলে আমার 3,000 পিএসআই গেইন হবে। তার চেয়ে বেশি হলে আমি ওভার সেফটিতে থাকবো। কথা বুঝেছেন? জি এই হচ্ছে বিষয়। স্যার। এর জন্য আপনাদেরকে বুঝতে হবে কি, এর জন্য আপনাদেরকে বুঝতে হবে কলাম যেহেতু আমার টোটাল বিল্ডিং এর লোড ক্যারি করবে, তাই আমি তাকে স্ট্রং দ্বারা কাস্টিং করব। আর আমার বিম আর স্ল্যাব যেহেতু প্রত্যেকটা ফ্লোর টু ফ্লোর লোড নিবে, তাহলে আমি এগুলো একটু খরচ কমানোর জন্য, আমাদের ক্লায়েন্টের খরচ কমানোর জন্য আমরা কি করব, খোয়া দিয়া ডিজাইন করব। হ্যাঁ। আর কনস্ট্রাকশনের পলিসি, যারা রিয়েল কনস্ট্রাকশনের সাথে জড়িত আছে তারা আমার চেয়ে ভালো জানবে। আমি আগেই বলি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হইলে কনস্ট্রাকশন ফিল্ডে ঘোরাঘুরি করতে হবে। তাহলে আমি কলামের জন্য 3,000 পিএসআই ধরলাম, জাস্ট লাইক এ লিমিট, জাস্ট এ মান। আর আমি যদি বিম আর স্ল্যাবের জন্য ধরি, তখন কি করি দেখেন, খেয়াল কর। যেমন আমি আপনাদেরকে একটা পিডিএফ দিছিলাম, পিএনবিসি হ্যান্ড নোটের, ওই পিডিএফটা আপনারা ওপেন করছেন কিনা জানি না। ওই পিডিএফটার মধ্যে ডিজাইন ডাটার মধ্যে লেখা আছে দেখবেন, ডিজাইন ডাটা আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন ওইটা মেটেরিয়াল প্রপার্টি কংক্রিট অ্যান্ড রেইনফোর্সমেন্ট, মেটেরিয়াল প্রপার্টি কংক্রিট অ্যান্ড রেইনফোর্সমেন্ট, ওইখানে আপনারা পাবেন যে কংক্রিটের জন্য কত ধরছেন আর রিবারের জন্য কত ধরছেন। হ্যাঁ, এবং কি ওইখানে একটা পাবেন গ্রেড অফ দ্য কংক্রিট এবং কি গ্রেড অফ দ্য স্টিল।
গ্রেড অফ দ্য কংক্রিট মানে এই যে 3000 PSI আমরা দিচ্ছি, এটা হচ্ছে কংক্রিটের গ্রেডিং। কারণ কংক্রিট নিবে চাপ আর লোহা নিবে টান। স্ট্রেস। ঠিক আছে, এই বিষয়গুলা। হ্যাঁ, সিলিন্ডার টেস্ট করলে অনেক সময় পিএসআই কম আসে। সিলিন্ডার টেস্ট তো এই জন্যই করা হয়। আমার পিএসআই কম না বেশিটার জন্য তো সিলিন্ডার টেস্ট করে একটা জাস্ট একটা রিপোর্ট, একটা মান পরীক্ষা করা হয়। কেন কম আসে? তাহলে কম আসলে তো আমরা বিপদে আছি, তাই না? তাহলে কোনো ক্রমেই যাতে কম না আসে ওই ব্যবস্থা নিতে হবে। তাহলে স্টোন স্টোন কার জন্য বানাইলেন? কলামের জন্য। তাহলে স্টোনের মানগুলো আমরা এখানে ইনপুট দিই। আর ওয়েট পার ইউনিট মানে এটাতে যদি আপনি স্টোন ব্যবহার করেন তাহলে স্টোনের ইউনিট ওয়েট কত? 150। আপনারা ইউনিভার্সিটিতে পড়ছেন না স্টোনের ইউনিট ওয়েট 150? হ্যাঁ, ওইভাবে এটা 150 ঠিক থাকবে। আর মেকানিক্যাল প্রপার্টিটা এখানে হচ্ছে, আপনি এই যে উপরে যে মালটা দিয়েছেন এফসি স্টোন মানে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 PSI, এই জায়গায় এসে মডুলাস অফ ইলাস্টিসিটি তার রিলেশন আছে। এখানে যদি স্টোন বসান তাহলে স্টোনের মান যদি হয়, গ্রেডিং যদি হয় 3000 PSI, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র হচ্ছে 57,000 √/FC। কত? 57,000 √/FC। তো 57,000 √/FC খাতা লিখে পেলেন। আর 57,000 √/FC ইকুয়াল টু 57,000 √/FC দিয়ে যদি 3000 দেন, 57,000 √/FC, এফসি কত? এফসি মানে এটা, তাহলে কত দাঁড়ায়? 31/018, এই মানটাই আসে। হুম, এরপর এই মানটা আসে না, মান আসে হচ্ছে 31/018.578। এই ম্যাটেরিয়াল প্রপার্টির সাথে কংক্রিটের সকল কিছু জড়িত। ঠিক আছে, এখানে শেয়ার মডুলাস আছে, শেয়ার মডুলাসও চেঞ্জ হয়ে যেতে পারে। কংক্রিটের গ্রেডিং কমলে আর স্টোনের জন্য 57,000 √/FC, আর এখানে যদি আমি ব্রিক লিখলাম তাহলে হয়তো 57 জায়গায় 44,000 √/FC, যেখানে 3,000 31,000-31,000-এর চেয়ে কমে আসবে মান। এর জন্য প্রথমেই বলছি আমার 44,000 √/FC যদি দেই, মানে এটা ব্রিক চিপের জন্য, ব্রিক চিপ, তাহলে ব্রিক্স চিপের মান ধরলাম 3,000, 3,000 কিন্তু ঠিকই রাখছে। তাহলে 24,099, তখন এখানে যদি আমি ব্রিক লিখে ফেলতাম, স্টোনের জায়গায় যদি আমি ব্রিক চিপ ইউজ করতাম BRICK, তখন আমার এই ওয়েট পার ইউনিটটাও কমে যেত, কারণ ওয়ার ওয়েট খুবই কম, 120। এরপর এটার মানটাও কমে যাবে এখন। তাহলে এই এখানে কত বসাইছি আমি? ব্রিক্স ব্রিক্সের গ্রেডিং 3000 PSI, কিন্তু সূত্র বলতেছে 44,000 √/FC, মানে 3,000 ব্রিক্সের জন্য। তো এটা যদি ক্যালকুলেটরে বসান 44,000 √/FC, তাহলে মান আসে 24,099,79.253। এই মানটা আসে। এই মানের সাথে সাথে কংক্রিটের সকল মানের ভ্যালু কমে যায়। তাতে প্রমাণ হয় আপনি যদি স্টোন দ্বারা কাস্টিং করেন আপনার বিল্ডিং হবে হেভি স্ট্রং, আর আপনি যদি খোয়া দ্বারা কাস্টিং করেন আপনার বিল্ডিং হবে মাঝারি জাতের স্ট্রং। ওকে, তাহলে খোয়ার কম্প্রেসিভ পাওয়ার কম আর স্টোনের কম্প্রেসিভ পাওয়ার অনেক বেশি। আপনারা অবশ্যই আমাদের বিগত যে কোনো একটা প্লেলিস্টকে রেফারেন্স ধরে কাজ করবেন। এগুলার কঠিন কঠিন বিবৃতি এখানে আছে। এত বিষয় আলোচনা করে শেষ করতে গেলে সমস্যা, আপনারা নিজেরাও কিছু স্টাডি করে বের করতে হবে। তবে আমি বিশ্বাস করি আমাদের আগের ভিডিওগুলো, আগের যে কোনো একটা প্লে লিস্টকে আপনি ফলো করেন, আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না। আহামরি কঠিন কিছু নাই, এখানে জাস্ট একটাই জিনিস বুঝাইছি, কংক্রিটের গ্রেডিং, স্টোনের গ্রেডিং। আর গ্রেডিং কি জিনিস? লোড নেওয়ার ক্ষমতা পার স্কোয়ার ইঞ্চ। আসেন, কিসের লোড নিবে? কিসের লোড নিবে প্রশ্ন করলেন না তো, কি বলে কার লোড নিবে? বিল্ডিং এর নিজেরও তো সেলফ ওয়েট আছে, বিল্ডিং এর উপরে আরোপিত লোড, মানুষ বসবাস করবে, গার্মেন্টস হবে, তারপরে আপনার স্কুল হইতে পারে, হাসপাতাল হইতে পারে, সবকিছুর লোড নিয়ে যাতে কংক্রিটটা চাপ নিয়ে যাতে দাঁড়ায় থাকতে পারে, পার স্কোয়ার ইঞ্চে লোড নেওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে এফসি। বুঝতে পেরেছেন?
জি স্যার। স্যার বলতেছিলাম যে আমরা যদি কম লোড নিয়ে যদি হিসাব করি তাতে তো সমস্যা নাই, বিল্ডিংটা তো সেফটি হবে বেশি আরো। আপনি যদি কম লোড ধরে ডিজাইন করেন আর কংক্রিটের পাওয়ার দিয়ে রাখছেন বেশি, সেই জি ক্ষেত্রে স্যার। বিল্ডিং অধিক সেফ থাকবে। আর আপনি যদি আর কম লোড কত দেখবেন, কত ধরবেন? আপনি তো বিল্ডিং কোডের বাইরে যেয়ে লোড অ্যাজুম করতে পারবেন না, অ্যাসাইন করতে পারবেন না, পারবেন? জি না স্যার। রেসিডেন্সিয়াল হইলে 42, কমার্শিয়াল হইলে 65, 63, হাসপাতাল হইলে 105। তাহলে ওই লোডগুলো যখন ধরবেন, ওই লোডগুলা প্রতি একটা কাঠামো, একটা স্ট্রাকচারের ওই কলামটাকে এমন স্টাইলে ডিজাইন করতে হবে, ওই ডিজাইন ডাটাটাই হচ্ছে এফসি, গ্রেডিং। এটা কংক্রিটটাকে যে আপনি যত স্ট্রংলি ডিজাইন করতে পারবেন, আপনার রডের পরিমাণ তত কমে আসবে। বুঝতে পারছেন আলম ভাই? জি স্যার। স্যার বিশেষ করে আপনি আমাদের বাংলাদেশে তো কোয়ালিটি কন্ট্রোল হয় না। দেখা যাচ্ছে আমরা 3000 PSI ধরলাম কিন্তু কনক্রিটটা 3000 PSI নাই, সেক্ষেত্রে তখন তার একটা ইফেক্ট দেখা দিতে পারে। এজন্য কম দিয়ে সেই ডিজাইন করলে তো ইফেক্ট সমস্যা থেকে নেই। সেই ইফেক্ট থেকে আপনি বাঁচার জন্য কংক্রিটের গ্রেডিং কমায় ডিজাইন করেন। সুন্দর প্রশ্ন, ইন্টেলেকচুয়াল। এই যে আমি ব্রিক্সেরটা ধরলাম কত, 2.5। হ্যাঁ, ব্রিক্সেরটা ধরলাম 2.5। 2.5 এর জন্য আমার জি স্যার। এখানে চেঞ্জ হয়ে যাব মান 44,000 √/FC। 44,000 √/FC, 44,000 √/FC। এফসির মান কত? 2500। 2500 কি পার স্কোয়ার ফিট ইঞ্চে লোড নেওয়ার ক্ষমতা কার? কংক্রিটের। কত আইলো? এই 22,00, 1 2 3 4 5। ওকে, হয়ে গেল। এখন আমি বসিয়ে দেবো, দেখবেন মেকানিক্যাল প্রপার্টি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তারপরেও একদল লোক কাল সকালে উঠে বলবে হাবিজাবি আমাদের ব্যাপারে। তারপর তাদের জন্য আমাদের দোয়া থাকবে, আর দোয়া শেষে তাওয়ারুক থাকবে, বাকি নামাজ বাদ। আসেন তাহলে, ব্রিক্সের মান আপনি 2500 ধরেন না 2000 ধরেন, এটা হচ্ছে আপনার ব্যাপার অ্যাজ এ ডিজাইনার। কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি, আমরা যারা প্র্যাকটিসের দ্বারায় গেছি গা, আমরা যারা বুঝে ফেলছি যে ঘটনাটা কি ঘটে, তারা 2500 দলেও বিল্ডিং আল্লাহর রহমতে কিছু হবে না, 3000 দলেও কিছু হবে না। তবে আমার অনেকগুলা কাজ আছে, দেখবেন ওইখানে ভেরিয়েশন করে দেখানো আছে কখন কোথায় কি ধরছি। এটা হচ্ছে একটা প্র্যাকটিস, এটা কিন্তু নট ফাইনাল। নাকি আলম ভাই? এটা হচ্ছে একটা প্র্যাকটিস। এই যে জি 2500 স্যার। ধরে প্র্যাকটিস করতেছি, 3000 ধরে প্র্যাকটিস করতেছি, বিল্ডিং তো আর ভাঙে না। কেন ভাঙে না? কারণ এটাই হচ্ছে সেই প্রপার্টি ডাটা, যে প্রপার্টি ডাটাকে আমরা কংক্রিটের পার স্কোয়ার ইঞ্চে পৌঁছায় দিছি, বিমে, কলামে, ফাউন্ডেশনে। এখন সব জায়গায় তো আর সমান লোড আসে না, এবং কি যে লোড ধরি ওইটাকে আবার ফ্যাক্টর করি, ফ্যাক্টর করে বাড়াই। তাহলে অধিক লোড চাপিয়ে আমরা যে কলাম বিম ডিজাইন করি, ওই পরিমাণ লোডও বিল্ডিং এ আসে না। বিল্ডিং, তাই বিল্ডিং চাপও নিতে পারে, দাঁড়ায় থাকতে পারে। কংক্রিটেরও কিছু হয় না, লোহারও কিছু হয় না। তাহলে আসেন আমরা কংক্রিটের ক্যাপাসিটি 2500 ধরেই সামনে আগাই, এবং কি ডিজাইন প্রপার্টি ডাটাতে যে আমরা কংক্রিটের এই মানটা বসিয়ে দিয়ে চলে আসি। আমাদের সময় আছে মাত্র 1 মিনিট 52 সেকেন্ড। আজকের লেকচার এখানেই সমাপ্ত। তবে এই সমাপ্ত বললে তো আর সমাপ্ত নয়, আরো কিছু কাজ কাম রয়ে যায়। লাইট ওয়েটে ক্লিক দেওয়ার কোনো দরকার নাই, কারণ বাংলাদেশের লাইট ওয়েট কংক্রিট হয় না। এরপর এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন। এরপর আমি চলে যাবো এফসি স্টোনে। এফসি স্টোন সেম ভাবে কাজ করব। আমি একটা গ্রেডিং ধরবো কংক্রিটের, এফসি স্টোন। আমি জানি ম্যাক্সিমাম বুঝে নাই আমি কি বলছি, আর বুঝলে আমাকে বুঝিয়ে দিত। 2500 PSI দিলাম। 2500 PSI কার জন্য? স্টোনের জন্য। আর স্টোনের ইউনিট ওয়েট হচ্ছে 150। আর মডুলার সিভিল ইলাস্টিসিটি অবশ্যই স্টোনের বেলা সূত্র আলাদা, 57,000 √/FC। এফসির মান কত হচ্ছে? 2500। তাহলে 57,000 ক্যালকুলেটারে বসাইলাম, √/, দিলাম 2500। 2500 দেওয়ার পরে আমার ভ্যালু আসে 28,000, 2,85,000। এটা হচ্ছে কার মান? ও সরি, মডুলার সিভিল ইলাস্টিসিটির মান। মডুলার সিভিল ইলাস্টিসিটি যখন স্টোন ধরবো, তখন স্টোনের মডুলার সিভিল ইলাস্টিসিটি অনেক
বেড়ে যায়। তাহলে 28, 50 হয়ে গেল। তাহলে এই মডুলাস অফ ইলাস্টিসিটি যদি বেশি হয়, তার শেয়ার মডুলাসও বেশি হবে। দেখছেন বেড়ে গেছে। এর মানে আপনি কংক্রিটের ক্ষমতার সাথে স্টোনের একটা রিলেশনশিপ পাইলেন, খোয়ার একটা রিলেশনশিপ পাইলেন। স্টোন রিলেশনশিপ, স্টোনের পাওয়ার সবসময় বেশি, খোয়ার পাওয়ার সবসময় কম। তাই খোয়া দিয়ে ডিজাইন করলে বিল্ডিং ডিউরেবিলিটি কম, আর স্টোন দ্বারা ডিজাইন করলে ডিউরেবিলিটি বেশি। আজকের ক্লাসের মুখ্য বিষয় এটাই।